স্বার্থপর লিখেছেন নিমাই ভট্টাচার্য। জীবনের সব বিশেষ ঘটনাই হঠাৎ ঘটে যায়। সুদীপ্ত কোনোদিন স্বপ্নেও ভাবেনি তার মতো বাউন্ডুলে ভবঘুরে বেকার ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে। বোসপাড়া লেনের এই বাড়িতে ওর জন্ম না হলেও খুব ছোটবেলা থেকেই আছে। আশেপাশে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলো ঝগড়াঝাঁটি করতে করতে বড় হয়েছে। শুধু বিমান আর সমর না, জয়শ্রী আর নিবেদিতাও ইনফ্যান্ট থেকে ক্লাস 4 পর্যন্ত একসঙ্গে পড়েছে। সেই জয়ত্রীকে এখন দেখলে সুদীপ্ত অবাক হয়ে যায়। হঠাৎ মুখোমুখি হলে কথা বলতেও লজ্জা করে। কি রে সুদীপ, কথা না বলেই চলে যাচ্ছিস? জয়শ্রী হাসতে হাসতে জিজ্ঞেস করে। সুদীপ্ত নিজেকে সামলে নিয়ে বলে, না মানে একটু অন্যমনস্ক ছিলাম। কেমন আছিস? এবার সুদীপ্ত না হেসে পারে না, বলে, কলকাতার বেকাররা ভালোই থাকে। তার মানে? মোহনবাগান ইস্টবেঙ্গল, পিকে অমল দত্ত, কপিল গাভাস্কর, ইন্দিরা গান্ধী জ্যোতি বোস, সত্যজিৎ মৃণাল সেন ছাড়াও মিছিল মিটিং ট্রাফিক জ্যাম কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো নিয়ে আমরা বেশ ভালোই থাকি। জয়শ্রী হাসে। সুদীপ্ত আবার বলে, এইসব হাজার কাজের মাঝে সময় পেলে জিপিওর সামনে গিয়ে 2-4টে ফর্ম কিনে ফিল আপ করে পাঠিয়ে দিই। তোর কথা শুনতে ভারী মজা লাগে। সুদীপ্ত এগুতে গিয়েও থমকে দাঁড়িয়ে বলে, সামনের জন্মে ডেফিনিটলি মেয়ে হয়ে জন্মাবো। কেন? জয়শ্রী হাসতে হাসতেই জানতে চায়। কেন আবার? তোর মতো বিয়ে করে স্বামীর পয়সায় মহা সুখে থাকবো। নিবেদিতা তো বিয়ের পর বিলেতেই চলে গেল। প্রায় 3 বছর পর গত পুজোর সময় এসেছিল। ওকে দেখেই সুদীপ্ত বলে, তুই কি দারুণ সুন্দরী হয়েছিস রে। কেন বাজে বকছিস? সত্যি বলছি, তোকে হঠাৎ দেখলে ফিল্ম অ্যাক্ট্রেস মনে হয়। প্রায় না থেমেই ও বলে যায়, আর হবি না কেন, বিলেতে তো তেলাপিয়া মাছ খেয়ে বেঁচে থাকতে হয় না। সুদীপ্ত এই ধরনের কথাবার্তা বলে সবার সঙ্গে, তা সে ছেলে মেয়ে যেই হোক। বাগবাজারের এই অঞ্চলে গায়ে গায়ে বাড়ি। এক বাড়ি থেকে 5 বাড়ির কথাবার্তা শোনা যায়। ভেতরের বারান্দায় দাঁড়ালে পেছনের 2-3টে বাড়ির ঘর দৌড় থেকে কলতলা পর্যন্ত দেখা যায়। নন্দুর বড় জেঠিমা যে প্রায় ন্যাংটা হয়ে চান করেন, তা কে না দেখেছে। আগে সুদীপ্ত বাবার ঘরে বসে পড়তে পড়তেই চিৎকার করে অলোকের কাছ থেকে অঙ্কের উত্তর জেনে নিত। দুপুরে খাওয়া দাওয়ার পর মুখ ধুয়ে গামছায় হাত মুছতে মুছতেই সুদীপ্তর মা ডান দিকে ফিরে বলেন, এই কমলা, পান খাবি তো? ছাদে আয়। কমলা মাসি রান্নাঘরে খেতে খেতেই পেছন ফিরে বলেন, হ্যাঁ রে মায়া, তোর খাওয়া হয়েছে? হ্যাঁ, কেন? মানুষটাকে দেখা না গেলেও পশ্চিম দিকের বাড়ি থেকে উত্তর আসে, তুই ছাদে যা, মেজদির খাওয়া হয়ে গেছে, আমি একটু পরেই আসছি। ভাঙাভাঙি আর ভাগাভাগির কল্যাণে কোনো বাড়ির ছাদই বড় না, সবারই এক চিলতে ছাদ। এক ছাদ থেকে অন্য ছাদ টপকাতে টপকাতে বোধহয় শ্যামবাজারের মোড় পৌঁছে যাওয়া যায়। এই ধরনের
একটা পাড়া নিয়েই তো নরেন মিত্তির একটা উপন্যাস লিখেছিলেন। গায়ে গায়ে লাগা বাড়ি হলে যা হয় আর কি, ছেলেমেয়েরাও সবাই সবাইকে চেনে, জানে, খুব ভালো করেই চেনে ও জানে। শুধু তাই নয়, সবাই সবার খবর রাখে, তা সে ভালো মন্দ যাই হোক। প্রায় রোজ রাত্রিরেই নন্দবাবু বমি করেন। সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মিত্তির মাসিমা বলেন, এই বানি, ছোটদার কি আজও অম্বলের ব্যথা উঠেছে? বানির মা জবাব দেন, আর বলো না ভাই, এ রোগের হাত থেকে কি মুক্তি নেই? এ পাড়ায় কারোর কোনো খবর লুকিয়ে রাখার উপায় নেই, অসম্ভব। কে মদ খায়, কে বেলা পর্যন্ত ঘুমোয়, কার ছেলে মেয়ে ঠিক সময় পড়াশুনো করে, কে কার বউয়ের জন্য রোজ অফিস থেকে ফেরার সময় গরম কচুরি নিয়ে আসে, সব কিছু। নগেন বাড়ুজ্যে যে রেগে গেলে অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেন, তাও সবাই জানে। বিভাসদা আর মীরাদির লুকিয়ে প্রেম করার খবরও চাপা নেই। এরই মধ্যে সুদীপ্ত আর মালার প্রেমের কথা কেউ জানতে পারল না। না, কেউ জানতে পারেনি। যখন খবরটা জানাজানি হলো, তখন বোধহয় ওদের শুধু বিয়ে না, ফুলশয্যাও শুরু হয়ে গেছে। সেই দুপুরবেলায় বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি বলে বেরিয়েও রাত 10টার সময়ও যখন মালা ফিরল না, তখন শুধু ওদের বাড়ির লোকজনই না, সারা পাড়ার সবাই চিন্তিত হলেন। এ বাড়ি ও বাড়ি থেকে সবাই জিজ্ঞেস করেন, হ্যাঁ রে কমলা, মালা ফিরেছে? না দিদি, এখনো ফেরেনি। এদিকে দীপুও ফেরেনি। সুদীপ্তর মা কমলা সান্ত্বনা দেন, দীপু কোথায় আড্ডায় মেতে গেছে বলেই ফিরতে দেরি হচ্ছে, কিন্তু মালা তো জীবনে কোনো দিন এত রাত করে না। আমিও তো তাই ভাবছি। পাড়ার ছেলেরাই 2-4 জায়গায় ছোটাছুটি করল। মালার বাবা ত্রিদীপ বাবু উকিলের বাড়ি থেকে কয়েক জায়গায় টেলিফোনও করলেন, কিন্তু না, ওসব জায়গায় মালা যায়নি। 10:30, 11টা, 11:30 বেজে গেল। সারা পাড়ায় তখন সবার মুখেই ওই একটাই আলোচনা, মালা কোথায় গেল। অনেকে আবার বলা বলি করেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? না না, হাসপাতালে খবর নেওয়া হয়েছে। কেউ কিডন্যাপ করেনি তো? কিচ্ছু বলা যায় না, যা দিনকাল পড়েছে। আচ্ছা, দীপুও তো এখনো ফিরল না, তবে কি? এমন সময় উকিল বাবুর মেয়ে দৌড়তে দৌড়তে এসে কমলাকে খবর দিল, মাসিমা, এক্ষুনি মালা ফোন করে বলল ও দীপুদাকে বিয়ে করেছে, বাড়ি ফিরবে না। কমলা হাজার প্রশ্ন করেন, কোথা থেকে ফোন করলো, আর কি বলল, কোথায় আছে, কে বিয়ে দিল, আরও কত কি। শুধু এই দুটো কথা বলেই ও ঝপাং করে টেলিফোন কেটে দিল। আগুনের মতো কথাটা সারা পাড়ায় ছড়িয়ে পড়ল। সবাই বলা বলি করেন, দীপু তো এ ধরনের ছেলে ছিল না, তাছাড়া বেকার, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আচ্ছা, মালার কি এমন বয়স হয়েছিল? এই বয়সেই প্রেম করে বিয়ে করতে হবে? বঙ্কুদার রকে বসে পান জর্দা চিবুতে চিবুতে কালোদা গম্ভীর হয়ে বললেন, ওরে বাপু, প্রেম আর ঝড় কখন কোথায় শুরু হবে আর শেষ পরিণতি কি হবে তা কেউ বলতে পারে না।
কালোদা ঠিকই বলেছেন। কর্পোরেশন আর পোস্ট অফিসের হিসেব মতো দুটো বাড়ির মাঝখানে আরও 3টে বাড়ি আছে। দুটো বাড়িতে ঢোকার রাস্তাও দুদিক দিয়ে, একটা দক্ষিণ দিক থেকে, অন্যটা পশ্চিম দিক থেকে। কিন্তু দুটো বাড়ির পিঠে পিঠ লেগে আছে। ছাদের সিঁড়ির এক চিলতে জায়গায় সুদীপ্ত নিজের আশ্রম তৈরি করেছিল। কলেজে ওঠার পর থেকেই ও ওখানে থাকত। পড়াশোনা, শোয়া বসা, আড্ডা, সব কিছু। ওখানকার ছোট্ট জানালার প্রায় সামনেই ছিল মালার বাবা মার ঘর। পড়াশুনো কাজকর্মের ফাঁকেই মালা ওই ঘরে এলেই জানালার সামনে দাঁড়িয়ে সুদীপ্তর সঙ্গে কথাবার্তা বলতো। কি সুদীপদা, এত মন দিয়ে কি লিখছ? চিঠি। কাকে চিঠি লিখছ? তোকে। মালা হো হো করে হাসতে হাসতে বলে, তুমি যেদিন আমাকে চিঠি লিখবে সেদিন আর সূর্য পূর্ব দিকে উঠবে না। সুদীপ্ত একটু হাসি চেপে বলে, সত্যি তোকে চিঠি লিখছি। বাজে বকো না, সত্যি বলছি, কাল সকালের ডাকেই চিঠি পেয়ে যাবি। মালা আবার হাসে, বলে, আমার চিঠি তুমি ডাকে দেবে নাকি? নিশ্চয়ই। হাতে হাতেই চিঠি দাও না। হাতে হাতে চিঠি দিলে কি চিঠির গুরুত্ব থাকে? পরের দিন সকালের ডাকে যখন সত্যি সত্যি চিঠি এসে হাজির, তখন মালা অবাক না হয়ে পারে না। কিন্তু চিঠি পড়ে ওর কি হাসাহাসি! কমলা মেয়েকে জিজ্ঞেস করেন, এত হাসছিস কেন? মালা হাসতে হাসতেই বলে, সুদীপদা আমাকে চিঠি লিখেছে। আমাদের সুদীপ? হ্যাঁ হ্যাঁ, আবার কোন সুদীপ? তা এত হাসছিস কেন? মালা চিঠিটা ওর হাতে দিয়ে বলে, পড়ে দেখো। চিঠিটা পড়ে উনিও হাসতে শুরু করেন। আপন মনেই বলেন, কি মজার ছেলে বাবা। কমলা সঙ্গে সঙ্গে ছাদ টপকে সুদীপ্তদের বাড়ি গিয়ে ওর মাকে বলেন, মেজদি, তোমার ছেলে মালাকে চিঠি লিখেছে। সুদীপ চিঠি লিখেছে? হ্যাঁ হ্যাঁ। মালাকে? হ্যাঁ গো হ্যাঁ। ওর কি মাথা খারাপ হয়েছে? কি লিখেছে শুনবে? কি লিখেছে? লিখেছে, মালা, আশা করি ঈশ্বরের কৃপায় পড়াশুনোয় ফাঁকি দিয়ে তোমার দিন ভালোভাবেই কাটছে। রূপচর্চা ও কেশ চর্চায় আরও মনোযোগ দিলে পরীক্ষার ফল নিঃসন্দেহে অত্যন্ত ভালো হবে। মাসিমা কেমন আছেন? তাকে অনেক দিন দেখি না। কদিন আগেই স্বপ্ন দেখলাম। মাসিমা আমাকে অত্যন্ত আদর করে লুচি মাংস খাওয়াচ্ছেন। আহা, স্বপ্ন যদি বাস্তব হয় তাহলে কি মজাই হবে। সুদীপ্তর মা হাসতে হাসতে বলেন, কি হ্যাংলা ছেলে বাবা। এতে হ্যাংলামির কি আছে মেজদি? ছেলেটা লুচি মাংস খেতে ভালোবাসে বলেই লিখেছে। ঠিক এই সময় মালা ঘরে ঢুকেই বলে, আচ্ছা মাসিমা, আমার বিষয়ে কি লিখেছে দেখেছেন? সুদীপ্তর মা কিছু বলার আগেই কমলা বলেন, সুদীপ্ত ঠিকই লিখেছে। তা তো বটেই। আজ সুদীপদা বাড়ি ফিরুক, তারপর মজা দেখাচ্ছি। মালা যেমন হঠাৎ এসেছিল তেমনই চলে যায়। সুদীপ্তর কাণ্ড কারখানাই এরকম, সবই খোলাখুলি ব্যাপার। বঙ্কুদাদের রকে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার সময়
মালা সেজে গুজে বেরুলেই ও ডাক দেয়, এই মালা শোন। মালা ওর সামনে এসে বলে, বলো কি বলবে। তোর কি ধারণা কলকাতা শহরের সব ছেলে ছোকরারা আমাদের মতো সাধু? তার মানে? ওর কথার অর্থ বুঝতে না পেরে মালা জিজ্ঞেস করে, একে তো তুই বেশ সুন্দরী, তার ওপর যদি সেজে গুজে রাস্তাঘাটে ঘোরাঘুরি করিস, তাহলে আমাদের মতো সাধু সন্ন্যাসীরই মাথা। মালা মুখ টিপে হাসতে হাসতে পা বাড়িয়েই বলে, মেয়েদের দিকে হাঁ করে না চেয়ে থাকলেই পারো। সুদীপ্তর কথা শুনে ওর বন্ধুদের সে কি হাসাহাসি। হাসি থামলে বিমান ওকে বলে, মালাকে কথাগুলো বললি কি করে? কেন, কোনো মিথ্যে কথা বলেছি? অলোক বলল, তুই ঠিক বলেছিস। চোখের সামনে ওরা এইভাবে সেজে গুজে ঘোরাঘুরি করলে সত্যি মেজাজ বিগড়ে যায়। সুদীপ্ত বলে, আর ভেবে দেখ, আমি আমার আশ্রমে বসে ওকে সারাদিনে 100 বার দেখতে পাই। বিমান বলে, তুই বোধহয় অনেক ভেবেচিন্তেই ওই ছাদের সিঁড়িতে আশ্রম খুলেছিস, তাই না? আমি তো ওখানে আশ্রম খুলেছি তোদের সুবিধের জন্য। তা তো বটেই। আশ্চর্য ব্যাপার, সুদীপ্তর এইসব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও আগে থেকে কিচ্ছু বুঝতে পারেনি। দুজনে মিলে একসঙ্গে সিনেমা দেখে না, ভিক্টোরিয়া বা ইডেনে পাশাপাশি বসে গল্প করে না, গঙ্গায় নৌকোও চড়ে না, একেবারে বিয়ে। কালোদা নির্বিকার চিত্তে রায় দিলেন, ওরে, তোরা কেউ খেলা দেখিসনি বলে কি মনে করেছিস? ওরা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল না খেলেই ফাইনালে উঠল। তাছাড়া ভুলে যাস না, বাঙালি ছেলেমেয়েরা জীবন যুদ্ধে বারবার হেরে গেলেও প্রেম যুদ্ধে ওরা ওয়ার্ল্ড কাপ জিততে পারে। কালোদা যাই বলুন, পাড়ার সবাই বিস্মিত না হয়ে পারলেন না। সবার মনেই একই প্রশ্ন। শেষ পর্যন্ত সুদীপ মালাকে নিয়ে চলে গেল। যত ভদ্র সভ্যই হোক, ছেলেটা তো বেকার। কদিন স্ফূর্তি করে যদি মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে? তাছাড়া এই নেশা কদিনই বা থাকবে? সুদীপ্তর মা চোখের জল মুছতে মুছতে কমলাকে বললেন, শেষ পর্যন্ত আমার ছেলে তোদের এই সর্বনাশ করল। তা আমি ভাবতে পারছি না, আমি কি করে আমার দেওরের কাছে মুখ দেখাবো বলতে পারিস? মেজদি, তোমার এই কষ্টের জন্যে তো আমার মেয়েও দায়ী। শুধু সুদীপকে দোষ দিয়ে কি হবে? কমলা একটু হেসে বলেন, আমার দুঃখ শুধু একটাই, আজকাল তো হরদম ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করছে। তোদের যদি এতই বিয়ের শখ, তাহলে এই কেলেঙ্কারি না করে বিয়ে করা যেত না? হাজার হোক কলকাতা শহর, এখানে নিজের সংসারের ত্রুটি বিচ্যুতির চাইতে পরের সংসারের কেচ্ছা কেলেঙ্কারি বা অঘটন নিয়ে আলোচনা সমালোচনা করতে মানুষ বড় ভালোবাসে। যেসব আত্মীয় স্বজনরা কস্মিনকালেও আসা যাওয়া করেন না, তারাও হঠাৎ আসতে শুরু করলেন এই দুই সংসারে। আমি শুনে তো স্তম্ভিত। এমন কেলেঙ্কারি কোনো ভদ্রলোকের সংসারে হয়? এই কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়লে আমাদের মুখ দেখানোই মুশকিল হবে। কেউ বললেন, এই ঘটনার পর আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াই অসম্ভব হয়ে উঠল। দু চারজন সব জেনে শুনেও ন্যাকামি করে জিজ্ঞেস করেন, যা শুনেছি তা কি ঠিক?
আমার তো বিশ্বাসই হয় না তোমাদের ছেলেমেয়েরা এই জঘন্য কাজ করতে পারে। কাটা ঘায়ে নুনে ছিটে দেবার জন্য কয়েকজন এমন সান্ত্বনা দিলেন যে ওদের কথা শুনে গা জ্বলে যায়। কিন্তু দুটি পরিবারকেই সব কিছু নীরবে সহ্য করতে হয়, না করে উপায় কি? বিমান বলল, শালা সুদীপটা আমাদেরও ডুবিয়ে গেল। এখন পাড়ার সবাই ভাবছে আমরাও এক একজনকে নিয়ে কবে যে কেটে পড়ব তার ঠিক নেই। সমর বলল, ঠিক বলেছিস। আজ সকালে আমি রেখার কাছ থেকে ইকোনমিক্স বইটা চাইতে গেলে ওর মা কিভাবে ভাগিয়ে দিলেন ভাবতে পারবি না। বোসপাড়ার মেয়েরাও বেশ বিপদে পড়েছে। ওরা স্কুল কলেজে ঠিকই যাচ্ছে, কিন্তু 5 মিনিট দেরি করে বাড়ি ফিরলেই বকুনি শুনতে হচ্ছে। বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া তো দূরের কথা, পাশের বাড়িতে কারো কাছে যাওয়া বন্ধ। সুদীপের ভাই প্রদীপ তো স্কুলে যাওয়াই ছেড়ে দিয়েছে। সারা স্কুলের সবাই ওকে টিটকিরি দিচ্ছে। কি রে, তোর দাদা শেষ পর্যন্ত একটা মেয়েকে নিয়ে কেটে পড়ল, তুই কবে কাকে নিয়ে কেটে পড়বি? সত্যি তো, দিনের পর দিন এইসব শুনতে কারো ভালো লাগে? এদিকে যখন এই অবস্থা, ওদিকে সুদীপ আর মালা তখন সারা পৃথিবীকে ভুলে নিজেদের নিয়ে মত্ত প্রমত্ত হয়ে নৈনিতালে দিন কাটাচ্ছে। সব প্ল্যান ও বিধি ব্যবস্থা আগেই ঠিক করা ছিল। সুদীপ 12টার মধ্যে বেরিয়ে পড়বে, সঙ্গে নিজের কয়েকটা জামা প্যান্ট খবরের কাগজে মুড়ে নেবে। তারপর ম্যারেজ রেজিস্ট্রারের বাড়ি গিয়ে নতুন সুটকেসে সেগুলো ভরে ঠিক 2টোর সময় মানিকতলার মোড়ে ছায়া সিনেমার সামনে দাঁড়াবে। মালা এলে দুজনে একসঙ্গে হাওড়া স্টেশন, 3:15 বর্ধমান লোকাল ভায়া HB কর্ড। মেন লাইনের বালি উত্তরপাড়া শ্রীরামপুর বা ব্যান্ডেল স্টেশনে কখন কার সঙ্গে দেখা হবে তা কি বলা যায়? ডুন এক্সপ্রেসের টিকিট আগেই কাটা হয়েছে। সুদীপ কাউন্টারের ভদ্রলোককে বারবার বলেছে, দাদা বিয়ের পর হানিমুনে যাব, দয়া করে একটা কুপে দেবেন। ভদ্রলোক ওর কথা শুনে হেসেছিলেন। সুদীপ আরও বলেছিল, দাদা আমি থাকি বর্ধমানে, ট্রেনে উঠবও বর্ধমানে, ওখানেও টিকিট কাটা যায়, কিন্তু শুধু একটা কুপের জন্যে কলকাতায় এলাম, দয়া করে একটু দেখবেন দাদা। কাউন্টার ক্লার্ক চাপা হাসি হেসে বলেছিলেন, আশা করি কূপ পাবেন। ট্রেনে উঠব বর্ধমানে, কাইন্ডলি নোট করে নেবেন। ঠিক আছে। 5:30 নাগাদ বর্ধমানে পৌঁছে একটু চাটা খেয়েই মালার 2-3টে শাড়ি সায়া ব্লাউজ ছাড়াও শতরঞ্চি চাদর বালিশ কিনতে হবে। তারপর কোনো হোটেলে খাওয়া দাওয়া করে স্টেশনে এসে ওয়েটিং রুমে বসে বিশ্রাম করবে। তবে স্টেশনে যাবার আগে এক ফাঁকে মালার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরিয়ে দিতে হবে। ওয়েটিং রুমে বসে উত্তেজনা আর উৎকণ্ঠায় সময় যেন কাটে না। এক একটা মিনিটকে যেন এক এক ঘন্টা মনে হয়। এরই মধ্যে দিল্লি কালকা মেল এসে হাজির। সুদীপ চাপা গলায় বলল, এই শুরু হলো। এবার কিছুক্ষণ পর পরই এক একটা মেল এক্সপ্রেস ট্রেন আসবে।
মালাও খুব চাপা গলায় জিজ্ঞেস করে, আমাদের রিজার্ভেশন ঠিক থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। কাল কামেল চলে যেতেই দুজনে চা খায়। সুদীপ সিগারেট ধরায়, শেষ করে। 15-20 মিনিট পর আবার সিগারেট ধরায়। এরই মধ্যে দার্জিলিং মেল অমৃতসর মেল চলে যায়। চা খাবে? সুদীপ জিজ্ঞেস করে। না, আমি আর খাবো না, তুমি খাও। সুদীপ প্রায় কানে কানে ফিসফিস করে বলে, চা খাও, আজ রাত্রির জাগতে হবে না। মালা ওর মুখের দিকে তাকিয়ে শুধু হাসে। হ্যাঁ, আবার ওরা দুজনে চা খায়। সুদীপ সিগারেট ধরায়। চা খাবার সময়ই বোম্বে মেল চলে গেছে। এবার দানাপুর ঢুকল। কটা বাজলো? মালা প্রশ্ন করে। প্রায় 10:30। আরও 1 ঘন্টা? সুদীপ কোনো কথা বলে না, কিন্তু সময় ঠিকই এগিয়ে চলে। আপার ইন্ডিয়া দিল্লি এক্সপ্রেস যাবার পর মাইকে দিল্লি জনতার অ্যানাউন্সমেন্ট হতেই সুদীপ বলল, এরপরেই আমাদের ট্রেন। তাই নাকি? হ্যাঁ। মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার পর মালা জিজ্ঞেস করল, আমরা কুপে পাবো তো? ভদ্রলোক তো কথা দিয়েছেন। মাকালি যদি দয়া করে কুপেটা পাইয়ে দেন তাহলে বাঁচি। সুদীপ একটা সিগারেট ধরায়, কিন্তু শেষ করার আগেই মাইকে ঘোষণা হয়, 9 আপ ডেরাডুন এক্সপ্রেস ইজ শর্টলি অ্যারাইভিং অ্যাট। জানো সুদীপদা, অ্যানাউন্সমেন্টটা শুনেই বুকের মধ্যে। সুদীপ একটু হেসে ওর কানে কানে বলে, আর সুদীপদা বলে ডেকো না। মালা জিভ কেটে বলে, কেউ শুনলেই কেলেঙ্কারি হয়েছিল। চোখের পাতা পড়তে না পড়তেই ডুন এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকল। সুদীপ সুটকেস বেডিং হাতে নিয়ে একটু এগুতেই কন্ডাক্টর গার্ড উল্টো দিক থেকে চার্ট হাতে করে এসে হাজির। কোন ক্লাসে রিজার্ভেশন? ফার্স্ট ক্লাস। মিস্টার অ্যান্ড মিসেস সরকার? হ্যাঁ। 1621 এই কম্পার্টমেন্টেই। দুটো বগির পরই ওদের বগি। গাড়িতে উঠতেই কোচ অ্যাটেন্ডেন্ট বলল, ই কম্পার্টমেন্টে ঢুকেই ওরা দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসে। না হেসে পারে না। সুদীপ দরজাটা বন্ধ করতেই মালা ওকে পাগলের মতো জড়িয়ে ধরে। সুদীপও ওকে দুহাতে জড়িয়ে ধরে। সে এক অবিস্মরণীয় রাত্রি। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে বোধহয় একজনের জীবনেও এমন আনন্দঘন পরম তৃপ্তিভরা রাত্রি আসে না। বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে প্রত্যেকটা মিনিটকে এক একটা ঘন্টা মনে হচ্ছিল। আর ডুন এক্সপ্রেসের এই কুপেতে ঢোকার পর এক একটা ঘন্টা এক এক মিনিটে উড়তে শুরু করলো। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল তো দূরের কথা, কখন যে 9 আপ ডুন এক্সপ্রেস ধানবাদও পার হলো তা ওরা টেরই পেল না। হুঁশ হবার পর সুদীপ প্রথম ঘড়ি দেখেই অবাক। জানো কটা বাজে? কটা? 3:05। এরই মধ্যে 3টে বেজে গেল। আমি ভেবেছিলাম বড় জোর 1টা বাজে। আমিও তাই ভেবেছিলাম। বর্ধমান থেকে ট্রেনে ওঠার আগেই মনে মনে ঠিক করেছিলাম 1:30 নাগাদ আসানসোল পৌঁছলে চা খাবো। সুদীপ একটা সিগারেট ধরিয়ে বলল, আসানসোল তো দূরের কথা, ধানবাদও চলে গেছে। মালা হাসতে হাসতে বলে,
শতরঞ্চি চাদরটা পর্যন্ত পাতা হয়নি। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই তুমি যা শুরু করলে। সুদীপ চাপা হাসি হাসতে হাসতে বলল, তা তো বটেই। আর তুমি সাধু, তাই না? সারা বোসপাড়ার লোক জানে আমি সাধু, কিন্তু সেই সাধুর আমি যে রূপ দেখলাম তার। দুজনেই একসঙ্গে হেসে ওঠে। হাসি থামতে না থামতেই ট্রেন গোমোয় আসে। এবার ওরা সত্যি শতরঞ্জি চাদর বিছিয়ে নেয়। একটা বালিশেই দুজনে মাথা দিয়ে আবার শুয়ে পড়ে। কত হাসি, কত আনন্দ, কত খেলা হয় সারা রাত্রির, তাছাড়া কত কথা। তোমাকে আমি দীপ বলে ডাকবো, কেমন? মালা বলে। আমি তো তোমারই, তুমি আমাকে যা ইচ্ছে ডাকতে পারো। তুমি আমাকে কি বলে ডাকবে? সুদীপ সঙ্গে সঙ্গে জবাব দেয়, বেগম। মালা সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে বলে, ভেরি গুড। আরও কত কথা হয়। মালা বলে, জানো দীপ, আমি এই প্রথম ফার্স্ট ক্লাসে চড়ছি। তুমি? আমিও। বাবার সঙ্গে যে 2-3 বার বেড়াতে গেছি, সব সময় সেকেন্ড ক্লাসে গেছি। সেকেন্ড ক্লাসে গিয়ে কোনো আনন্দ নেই, তাই না? সুদীপ হেসে বলে, ফার্স্ট ক্লাসের মতো আরাম বা আনন্দ কি সেকেন্ড ক্লাসে সম্ভব? একটু চুপ করে থাকার পর মালা বলে, আজ যদি আমাদের সেকেন্ড ক্লাসে যেতে হতো তাহলে সব আনন্দ মাটি হয়ে যেত। আজ তোমার যে রূপ দেখলাম তাতে বেশ বুঝতে পারছি তোমাকে নিয়ে সেকেন্ড ক্লাসে যাওয়া খুব রিস্কি। মালা ওর চুলের মুঠি ধরে বলল, আমার যে রূপ দেখলে, তাই না? আর তোমার মতো গুড বয়ের কি রূপ তাও তো দেখলাম। সুদীপ শুধু হাসে। তারপর আবার ঝড় ওঠে। তারপর মালা বলে, আমরা সব সময় ফার্স্ট ক্লাস কুপেতে ট্রাভেল করব, কেমন? তোমার স্বামী কি মাল করি আয় করবে? তুমি ভালোই আয় করবে। মালা একটু থেমে বলে, ওই বোসপাড়ার গলিতে যে জীবন কাটিয়েছি সেরকমভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। ভালোভাবে বাঁচব বলেই তো তোমাকে বিয়ে করলাম। হঠাৎ সুদীপ প্রশ্ন করল, আচ্ছা, দত্তদার স্ত্রী উকিলবাবুর বাড়িতে ফোন করলে ওরা কেউ ধরতে পারবে না তো যে তোমার নাম করে অন্য কেউ? না না, কিছু ধরতে পারবে না। আমি কি রোজ ওদের বাড়ি ফোন করি যে ওরা আমার গলা চিনবে? তা ঠিক। আমি জীবনে কোনোদিন উকিলবাবুর বাড়িতে ফোন করিনি, তাহলে কখনোই ধরতে পারবে না। দত্তদার স্ত্রী ফোন করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সুদীপ একটু থেমে বলে, দত্তদা আর বৌদি আমাদের জন্য এত করলেন, আর সামান্য একটা ফোন করবেন না? তা ঠিক। ওরা দুজনে আমাদের জন্যে যা করলেন তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। সুদীপ তো দূরের কথা, এ সংসারে চরম উপেক্ষিত ঘৃণিত মানুষকেও কেউ না কেউ ভালোবাসবেই। শুধু তাই নয়, মানুষ যে কখন কোথায় কার কাছে এই ভালোবাসা পাবে তারও ঠিক নেই। কি আশ্চর্যভাবে এই দত্ত দম্পতির সঙ্গে সুদীপের ভাব ভালোবাসা হয়ে গেল। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবার পর সুদীপ বাবা মাকে অনেক অনুরোধ উপরোধ করে বেড়াতে যাওয়ার অনুমতি পেল। প্রথমে ভেবেছিল দিল্লি, আগ্রা, জয়পুর যাবে, কিন্তু মা বললেন, না রে, তোর বাবা অত দূর বেড়াতে যাবার টাকা কড়ি দিতে পারবে না, তুই বরং কাছাকাছি কোথাও যা। শেষ পর্যন্ত
অনেক আলাপ আলোচনা হিসেব নিকেশ করে ঠিক হলো কাশী যাবার। যদি সম্ভব হয় তাহলে 2-1 দিনের জন্য এলাহাবাদও ঘুরে আসবে। তারপর একদিন সুদীপ ত্রিয়াব বোম্বে মেলে উঠল কাশীর পথে মোগলসরাই যাবার জন্য। এর আগে ও কখনো একা বাইরে যায়নি, তাই সে কি আনন্দ আর উত্তেজনা। রাত 12টার সময় আসানসোল ছাড়ার পর ঘুমোতে গেলেও মাঝে মাঝেই ঘুম ভেঙে গেল। তারপর সত্যি সত্যি যখন উঠে পড়ল তখন বোম্বে মেল ডেরি অনসন স্টেশনে দাঁড়িয়ে। তখন বোধহয় 5:30 বাজে। 7:30 নাগাদ মোগলসরাইতে নেমে বাস ধরে সুদীপ যখন কাশী পৌঁছল তখন 9:30 বাজে। তারপর কোম্পানি বাগ বাস স্ট্যান্ড থেকে গোধুলিয়ার মোড়ের হরসুন্দরী ধর্মশালা। কালোদা অবশ্য বলেছিলেন সোজা পাড়ের ধর্মশালায় চলে যাবি, যেমন বড় তেমনই সুন্দর বিধি ব্যবস্থা। কিন্তু বুড়ো রিক্সাওয়ালা বলল, ওকা বাবু, পাড়ের ধর্মশালা থেকে বিশ্বনাথজি কা মন্দির বা গঙ্গা বেশ দূর, তাই তুমি গোধুলিয়ার মোড়ে হরসুন্দরী ধর্মশালায় চলো, ওখানে জায়গা পাবো তো। ওখানে পুরো একটা কামরা তোমাকে দিয়ে দেবে। বুড়ো রিক্সাওয়ালা একটু থেমে বলে, আগে তো সব বড় বড় বাঙালি বাবুরা হরসুন্দরী ধর্মশালাতেই থাকতেন, কিন্তু এখন বাড়িটা পুরানা হয়ে গেছে বলে ওখানে কম বাবু যায়। ওখানে তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই না? আপনি কোনো ধর্মশালায় খাবার পাবেন না, তবে আপনার অসুবিধা হবে না, আশপাশ বহুত দোকান আছে। কিছুক্ষণ পর ওই বুড়ো রিক্সাওয়ালাই বলল, হরসুন্দরীর সামনেই স্ট্যান্ড, দরকার হলে আমি আপনাকে সব দেখিয়ে দেব। তাহলে তো খুব ভালো হয়। হরসুন্দরীর ধর্মশালাটি সত্যিই পুরনো, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওই বুড়োর সুপারিশে সুদীপ একটা পুরো ঘরই পেয়ে গেল। বেশি লোকজনেরও ভিড় নেই। তাছাড়া আশেপাশে দোকান বাজার গিজ গিজ করছে। গঙ্গা আর বিশ্বনাথের মন্দিরও খুব কাছে। সব মিলিয়ে সুদীপ খুশি হলো। সুদীপ সকাল বিকেল ঘুরে বেড়ায়। সন্ধ্যের পর কোনোদিন রানাঘাট বা দশাশ্বমেধ ঘাটে বসে থাকে 2-1 ঘন্টা। তারপর ধর্মশালায় ফেরার পথে খেয়ে নেয়। দুপুরে মাকে চিঠি লেখার পরই ডায়েরি লিখতে বসে। মা, দিল্লি, আগ্রা, জয়পুরের বদলে তোমরা আমাকে কাশী পাঠিয়ে ভালোই করেছ। আমি সত্যিই ভাবতে পারিনি কাশী আমার এত ভালো লাগবে। আমার মনে হয় পৃথিবীতে আর এমন শহর নেই। ইংরেজরা সারা দুনিয়ার মানুষকে জানিয়েছে ব্যাবিলনই পৃথিবীর প্রাচীনতম শহর, কিন্তু ওরা বলতে ভুলে গেছে কাশীও ব্যাবিলনেরই সমসাময়িক। যে রামায়ণ মহাভারত 4-5 হাজার বছর আগে লেখা, তাতেও কাশীর কথা আছে। ভাবলেও গর্বে সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে, তাই না মা? দশাশ্বমেধ ঘাটে একজন প্রবীণ কাশীবাসী ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি বললেন, পুরাণে আছে সুহূত্র ছেলে কাশ্য এই শহর তৈরি করেন বলেই এর নাম কাশী। তার রাজ্যের নামও ছিল কাশী। আসতে পারি? কথাটা শুনেই চিঠি লেখা বন্ধ করে সুদীপ ঘাড় ঘুরিয়ে দেখে দরজার ঠিক ওপাশে এক দম্পতি। বয়স কত হবে,
বড়জোর 30, তার বেশি কখনোই নয়। ওরাও এই হরসুন্দরীর ধর্মশালাতেই আছেন। সুদীপ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, আসুন আসুন। ওরা দুজন ঘরে ঢুকতেই সুদীপ চেয়ারটা এগিয়ে দিয়ে বলে, একজন চেয়ারে বসুন, আরেকজন বিছানাতেই বসুন। ভদ্রমহিলা চেয়ারে বসলেও ভদ্রলোক বসার আগেই বললেন, আমার নাম শরীর দত্ত, আর ইনি আমার স্ত্রী মাধুরী। ঠিক এইভাবে কোনো ভদ্রলোক কোনোদিন ওর সঙ্গে আলাপ করেননি বলে সুদীপ একটু দ্বিধাগ্রস্ত হয়েই বলে, ও আচ্ছা, তোমার নাম কি? সুদীপ্ত সরকার। মাধুরী জিজ্ঞেস করেন, তুমি কোথায় থাকো? কলকাতায়, বাগবাজারে। শরীরবাবু বললেন, আমরা শ্রদ্ধানন্দ পার্কের কাছে থাকি, মির্জাপুরে। ও, তুমি একাই এসেছো? হ্যাঁ, একাই এসেছি। ওদের কথাবার্তায় একটু আন্তরিকতার ভাব অনুভব করেই সুদীপ বলে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল বলেই বাবা মাকে বলেছিলাম দিল্লি, আগ্রা, জয়পুর যাব, কিন্তু শেষ পর্যন্ত ওখানে না গিয়ে কাশী চলে এলাম। এর আগে কাশী এসেছো? না। মাধুরী একটু হেসে বলেন, তুমি বোধহয় এই প্রথম একা বেড়াতে এলে। সুদীপও একটু হেসে জবাব দেয়, হ্যাঁ। খুব মজা লাগছে তো? হ্যাঁ। সারা দুপুর তুমি কি এত লেখালেখি করো? সুদীপ একটু লজ্জিত, একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি একা এসেছি বলে মার খুব দুশ্চিন্তা, তাই রোজ মাকে একটা চিঠি লিখি। সারা দুপুর ধরেই শুধু মাকে চিঠি লেখো? না, ডায়েরিও লিখি। শরীরবাবু বললেন, ভেরি গুড হ্যাবিট। মাধুরী প্রশ্ন করেন, তুমি কি রেগুলার ডায়েরি লেখো? হ্যাঁ, রোজই কিছু না কিছু লিখি। বাহ বাহ, খুব ভালো। সেই শুরু। পরদিন সকালে শরীরবাবু এসে বলল, সুদীপ, তোমার বৌদি তোমাকে ডাকছেন। সুদীপ ওদের ঘরে যেতেই মাধুরী ওর হাতে এক প্লেট খাবার দিয়ে বললেন, নাও। এ কি আপনি? শরীরবাবুর সোজা কথা, তোমার বৌদি যখন দিচ্ছেন তখন খেয়ে নাও। মাধুরী বললেন, আমরাও তো খাচ্ছি। হ্যাঁ, কিন্তু নাও নাও, খাও, বৌদির কথার অবাধ্য হতে নেই। কথাটা শুনেই সুদীপের সমস্ত শরীরের ভিতর দিয়ে আনন্দের বিদ্যুৎ বয়ে গেল। মুহূর্তের জন্যে মনে হলো এমন আপনজন যেন তপস্যা করেও পাওয়া যায় না। এই সংসারের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলে যেমন আকাশ ভরা সূর্য তারা দেখা যায় না, তেমনি খুঁজে পাওয়া যায় না পরম প্রিয় আপনজন, মনের মানুষ। খাবার প্লেট হাতে নিয়ে সুদীপ মন্ত্রমুগ্ধের মতো ওর নতুন বৌদির দিকে তাকিয়ে থাকে। কি হলো, খাও? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হবার পর শরীরবাবু বললেন, এই এত বড় ধর্মশালার দোতলায় তো শুধু আমরা তিনজনেই আছি, সুতরাং এক যাত্রায় পৃথক ফল কেন? আমরা তিনজনেই একসঙ্গে খাওয়া দাওয়া করব। না না, আমার জন্য আপনারা। মাধুরী বললেন, তুমি বড্ড লাজুক, তাই না? না, লাজুক না, তবে তবে আর এত দ্বিধা কিসের? তোমার কি একলা একলা খেতে খুব ভালো লাগে? না না, তা না। শরীরবাবু বললেন, ওরে বাপু, আমরা দুজনেই চাকরি করি, তোমার মতো একটা ভাইকে খাওয়ালে আমরা না খেয়ে মরব না। এই কথার পর
আর কি কিছু বলা যায়? সেই দিন, সেই মুহূর্ত থেকে ওরা ওর দাদা বৌদি হয়ে গেলেন।